উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে উসমান হাদি, ব্যয় বহন করবে অর্থ মন্ত্রণালয়, তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশন। হাদির হামলাকারীদের গ্রেফতার সহ ৩ দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় অভিযাত্রায় পুলিশি বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি, নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা না থাকার দাবি পুনর্ব্যক্ত। এবং শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশনের আপিল, কুষ্টিয়ায় ৬ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য ১৭ ডিসেম্বর। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গুলিবিদ্ধ শরীফ উসমান হাদি। অর্থ মন্ত্রণালয় তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আর সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন হাদির চিকিৎসা তত্ত্বাবধান করবে বলে জানালেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সোমবার দুপুর ১টা ৫৫ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন হাদির চিকিৎসার তত্ত্বাবধান করবে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভারকেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন উনি ৪ ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনি, হার্ট এবং রেসপিরেশন, এই ৩টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য। এর আগে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করেন ডাক্তার আব্দুল আহাদ। আমরা আসলে আশা দেখতে পাই যে আসলে আমরা চাই সবাই, এবং দেশবাসীর দোয়া আছে এবং আপনাদের সবার দোয়া আছে যে ওসমান হাদি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ। আমরা সবাই তার জন্য দোয়া করব এবং তার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আমরা সবাই প্রত্যাশা করি। এদিকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, অর্থ মন্ত্রণালয়ে বিদেশে উসমান হাদির চিকিৎসা ব্যয় বহন করবে। অবভিয়াসলি টাকা ইনভলভ। আর অর্থ মন্ত্রণালয়কে আমরা বলেছি যে আমরা যাই লাগে অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে। পৌঁছার পর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদির চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যখন ডিসিশন নিয়েছে বোর্ড যখন বলেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশজুড়ে আলোচিত কয়েকটি ঘটনা সামাল দিতে না পারায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে হাদির উপর হামলাকারীদের গ্রেফতার সহ ৩ দাবিতে সচিবালয় অভিমুখে গেলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থীরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ উল্লেখ করে তার পদত্যাগ দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ। শামীমুজ্জামানের সহায়তায় আরও জানাচ্ছেন মোহাম্মদ জুয়েল। এক হাদি হাসপাতালে, লক্ষ্য হাদি রাজপথে, সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ, এমন সব স্লোগানে মুখরিত মন্ত্রীপাড়া। এই যে আক্রমণ, সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ বলে আমরা এটা বিশ্বাস করি। আমরা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে কোনো ফ্যাসিবাদ থাকবে না, মানুষ নিরাপত্তার সাথে বাস করবে। সোমবার দুপুরে ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় তা হাইকোর্ট মোড়েই থেমে যায়। আমাদেরকে যারা হত্যাযজ্ঞ করেছে তাদের বিরুদ্ধে আজকে আমরা আমাদের অবস্থান পরিষ্কার করব। এ সময় ওসমান হাদির হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার সহ ৩ দাবিতে বিক্ষোভ করেন তারা। ওনাকে মনে হচ্ছে উনি কোনো না কোনো ভাবে ভাইস, এবং উনি কোনোভাবেই উনি নিজের সঠিক কাজটা করতে পারতেছে না। যে মূল গুলি করেছে তাই কিন্তু কোনোভাবে আটক করতে পারেনি, এবং আমরা শুনেছি যে ইতিমধ্যে তিনি ভারতে পালিয়ে গেছে। পরে সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন তারা। আমরা ৩ দফা দাবি নিয়ে আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করেছি। ইতিমধ্যে আমাদের একটি মিটিং হয়েছে। আমরা আমাদের দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করছি। আমাদের ১ নম্বর দাবি, আমাদের ভাই উসমান হাদির উপর
গুলিবর্ষণের সঙ্গে জড়িত প্রত্যক্ষ হামলাকারী, পরিকল্পনাকারী ও সহায়তাকারী সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকাভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন ছাত্র অধিকার পরিষদ। এদেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়, এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। মোহাম্মদ জুয়েল, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হলো, আটক রয়েছে আরও 4 জন। ঘটনার দুদিন পর রবিবার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর যে হামলা, সেই হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে আপনারা জানেন এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর বাইরে আমরা শেরপুরের নলিতা বাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট নির্ধারিত সময়েই হবে, এতে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজধানীতে তরুণদের ভোট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নত হয়েছে উল্লেখ করে উসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা বলে মন্তব্য করেন সিইসি। এমআর আসাদের রিপোর্ট। সোমবার সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ইউথ ভোটার প্রোগ্রামে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তরুণ ভোটারদের নির্বাচন সম্পর্কে ধারণা দেয়া হয় এই অনুষ্ঠানে। বক্তব্যে সিইসি নাসির জানান, নির্বাচন ও গণভোট নিয়ে কোনো শঙ্কা নেই। নির্ধারিত সময়ে তফসিল মেনেই সম্পূর্ণ হবে নির্বাচন। We are fully prepared to move ahead. ইলেকশন হবে ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, নির্বাচনী আবহে এমন ঘটনা পূর্বেও ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত বলেও জানান নাসির উদ্দিন। প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি, ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি অভিযোগে আমৃত্যু কারাভোগ থেকে সাজা বাড়িয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। দুপুরে অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MHM তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। এদিন আওয়ামী লীগ নেতা হাসানুল হক ইনু ও মাহবুবুল আলম হানিফের ভিন্ন মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আরও জানাচ্ছেন মেজবা রহমান। জুলাই আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 2 অভিযোগে মৃত্যুদণ্ড দিলেও আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 27 নভেম্বর হাসিনা কামালের সাজা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় প্রসিকিউশন। প্রতিটি অভিযোগেই তাদের মৃত্যুদণ্ডই ন্যায় বিচার বলে মত দেন প্রসিকিউটর গাজী তামিম।
প্রসিকিউশনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রদত্ত সেই আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য আপিল বিভাগে অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে উন্নীত করার জন্য, ইনহ্যান্স করার জন্য আমরা আপিল দায়ের করেছি। আইন অনুযায়ী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান থাকলেও অবকাশকালীন ছুটির পর এ নিয়ে চেম্বার আদালতে যাবে প্রসিকিউশন। বা নৃশংসতার ক্ষেত্রে সামাজিক প্রত্যাশাটা কি থাকে, যে এই ধরনের অফেন্সের ক্ষেত্রে কি ধরনের রায় হলে সমাজের প্রত্যাশা পূরণ হয় এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ আর যেন সংঘটিত না হয় সেই ব্যাপারে অপরাধীরা ভীত হয় বা সমাজ মনে করে যে হ্যাঁ সঠিক বিচার হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 1-এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কান্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জন হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংগঠিত 6 হত্যা সহ 8 অভিযোগে মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার 5ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। পরবর্তী সাক্ষ্য 17 ডিসেম্বর। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা। এবার বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। কাল মহান বিজয় দিবস। এ দিবসে শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে সৌধ এলাকা। ধোয়া মোছা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শেষ। বিজয় দিবস ঘিরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আরজু মিরের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এদিনে মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করবে গোটা জাতি। বিজয় দিবসের ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এজন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ইতোমধ্যে সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে ফুল আর রং তুলির আঁচড়ে প্রস্তুত করেছে গণপূর্ত বিভাগ। সৌন্দর্য বর্ধনে বিভিন্ন জাতের ফুলের চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপন সহ বর্ণিল সাজসজ্জার কার্যক্রমও সম্পন্ন হয়েছে। নভেম্বর মাসে থেকে আমরা কাজ করতেছি, ডিসেম্বরের 15 তারিখে আমরা শেষ করে দেব, তাই আমরা দ্রুতভাবে কাজ করতেছি। সবার জাতীয় স্মৃতিসৌধে রং তুলির, ইটবালু সিমেন্টের কাজ চলে, ধোয়া মোছার কাজ চলে, ফুলের কাজ চলে। কাজ অনেকখানি আগে গেছে, এটা সৌন্দর্য করার জন্য আর কি, 16 ডিসেম্বরের উদ্দেশ্যে আর কি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধকে লাল সবুজের সমারোহে প্রস্তুত করার কথা জানান গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা। গণপূর্ত অধিদপ্তর কর্তৃক স্মৃতিসৌধকে সুসজ্জিত করার লক্ষ্যে স্মৃতিসৌধের বিভিন্ন স্থানে রং তুলির কাজ, পেভমেন্ট পরিষ্কার, রাস্তা পরিষ্কার, ফুল গাছ রোপণ, সিসি ক্যামেরা স্থাপন এবং আনুষঙ্গিক বিশেষ কাজ গত 6 নভেম্বর থেকে শুরু হয়ে ইতিমধ্যে কাজ শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আমরা যথাসময়ের মধ্যে কাজ সম্পাদন করতে সক্ষম হব। এই বছর 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানায় পুলিশ প্রশাসন। আমাদের এখানে নিরাপত্তার জন্য যা যা করণীয়, যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সব সঠিকভাবে সম্পন্ন করা থাকবে। ইনশাআল্লাহ আমরা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকব। এখানে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এবং আপনারা জেনে থাকবেন যে আজকে থেকে আমাদের সাদা পোশাক এবং পোশাকধারী ডিপ্লয়মেন্ট রয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে বলেও জানান তিনি। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। 1971 সালে চূড়ান্ত বিজয়ের মাত্র একদিন আগে পাকিস্তানি সেনাদের পরাস্ত করে একের পর এক জনপদ নিজেদের দখলে নিতে থাকে মিত্রবাহিনী। 15 ডিসেম্বর সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নিলে দিক পরিবর্তন করে মার্কিন 7ম নৌবহর। 71-এর এদিনের কিছু চিত্র জানাচ্ছেন রাজীব আহমেদ। মুক্তিযুদ্ধের এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তানি বাহিনীকে 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব দেয় পোল্যান্ড। জবাবে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা জুলফিকার আলী ভুট্টো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ে প্রস্তাবের কাগজ ছিঁড়তে ছিঁড়তে বলেন পাকিস্তান যুদ্ধ চালিয়ে যাবে। পরে তিনি প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে নিরাপত্তা পরিষদ থেকে ওয়াকআউট করেন।
15 ডিসেম্বর সাভারের নিয়ন্ত্রণ হারিয়ে গাবতলীর কাছে অবস্থান নেয় পাকিস্তানি সেনাবাহিনী। পরে ভারতীয় মিত্রবাহিনী এবং কাদেরিয়া বাহিনী ঢাকার দিকে এগোতে থাকে। রাত 2টার দিকে গাবতলী ব্রিজের কাছে দুপক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন সন্ধ্যায় চট্টগ্রামের কয়েকটি স্থান দখলে নেয় মুক্তিবাহিনী। রংপুর শহর ঘিরে ফেলে মুক্তিযোদ্ধারা। ফরিদপুরে মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে মেজর জেনারেল সহ একদল পাকিস্তানি সেনা আত্মসমর্পণ করে। বগুড়ায় পাকিস্তানের একটি ডিভিশন ও ব্রিগেড হেডকোয়ার্টারের পতন হয়। আত্মসমর্পণ করে 17 শতাধিক পাকিস্তানি সেনা। 15 ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় সোভিয়েত রণতরীর 20টি জাহাজ ভারত মহাসাগরে অবস্থান নেয়। এ খবরে মার্কিন 7ম নৌবহর দিক পরিবর্তন করে নিজ ভূখণ্ডে ফিরে যেতে বাধ্য হয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টারা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সে কারণে দুপুর 2টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ অনুষ্ঠানের জন্য এদিন বন্ধ থাকবে গুলিস্তান আহাদ বক্স হতে ইত্তেফাক মোড় পর্যন্ত। এছাড়া মতিঝিল অ্যালিক্স গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজু ক্রসিং, মতিঝিল পার্ক রোডের উত্তর দিক হতে ইত্তেফাক মোড় অভিমুখে কোনো প্রকার যানবাহন চলাচল করবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা হতে রাজু গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা ইউবিএল প্রেস ক্লাব হয়ে চলাচল করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করবে। পায়রা বিষখালী নদীর ভাঙনে বিলীন হয়েছে বরগুনার বালিয়াতলী ও নলটোনা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। টেকসই বাঁধ নির্মাণের দাবি তাই স্থানীয়দের। ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। গোলাম হায়দার স্বপনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। পায়রা বিষখালী নদীর ভাঙনে বরগুনার নলটোনা ও নিশানবাড়িয়া গ্রামের অসংখ্য বাড়িঘর, ফসলি জমি ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একের পর এক ভাঙনে নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী, পালের বালিয়াতলী, ফালিসাতলী, উরবুনিয়া গ্রামেরও শত শত পরিবার ফসলি জমি এবং বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদী ভাঙন রোধে বাঁচার জন্য নলটোনা ও বালিয়াতলী গ্রামের মানুষ টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে। আমরা যাতে বিলীন না হয় এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্নভাবে এরকম মানববন্ধন করে প্রাক্তন সংসদের কাছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্নভাবে বলেছি, বাট স্থায়ী বা টেকসই কোনো বাঁধ অথবা ব্লক অথবা নদী শাসনের প্রক্রিয়ায় কোনো কিছু করা হয় নাই। ভাসমান অবস্থায় আমাদের এই নদীটা যদি ব্লকের ব্যবস্থা করা হয় তাহলে আমরা মনে করেন যে একটু থাকার আশ্রয় পাবো। বরগুনা জেলায় 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছর নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে এসব বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সামান্য বরাদ্দে বাঁধ সংস্কার সহ উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় কোনো উপকারে আসছে না। প্রতি বছর বর্ষার মৌসুমে মাটির বেড়িবাঁধ দেয়, এই মাটির বেড়িবাঁধ আসলে আমাদের কোনো কাজে আসে না। হাজার হাজার একর জমি আমাদের বিলীন হয়ে গেছে, কিন্তু আমাদের দাবি হইলে আর কোনো অব্দ বেরিবাঁধ দরকার নাই, স্থায়ী ব্লক সহ একটা বেরিবাঁধ চাই আমরা। স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণে বৃহৎ প্রকল্প গ্রহণ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আগে যে জায়গাগুলোতে ভাঙন প্রবণ ছিল বেশি, সেই জায়গাগুলোতে আমাদের কাজ চলমান আছে। নতুন করেও আবার কিছু জায়গায় আমরা লক্ষ্য করলাম যে অতিরিক্ত ভাঙন কবলিত হয়েছে এবং দুর্যোগ ঝুঁকিতে পড়েছে। তো সেই জায়গাগুলোর আসলে আমরা যাতে টেকসই বাঁধ বা সিসি ব্লক এবং জিও ব্যাগ দিয়ে টেকসই করতে পারি, সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সমুদ্র উপকূলীয় জেলা বরগুনাবাসীর দাবি দায়সারা মেরামত নয়, উপকূলীয় মানুষের জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে উসমান হাদি, ব্যয় বহন করবে অর্থ মন্ত্রণালয়, তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশন। হাদির হামলাকারীদের গ্রেফতার সহ 3 দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় অভিযাত্রায় পুলিশি বাধা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিইসি, নির্বাচন আয়োজন নিয়ে আশঙ্কা না থাকার দাবি পুনর্ব্যক্ত।
এবং শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশনের আপিল। কুষ্টিয়ায় 6 হত্যা মামলার পরবর্তী সাক্ষ্য 17 ডিসেম্বর। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।